চৌঠা জুন ২০১৫ মণিপুরের চান্দেল জেলায় সূর্যের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে সবকিছু প্রতিদিনের মতোই শান্ত ও স্বাভাবিক মনে হচ্ছিল। ৬ষ্ঠ ডোগরা রেজিমেন্টের একটি কনভয়ের অংশ তাদের নিয়মিত রোড ওপেনিং পেট্রোল ডিউটিতে যাচ্ছিল। কনভয়ের ভেতরের পরিবেশ ছিল হালকা ও আনন্দময়। কেউ গান গুনগুন করছিল, কেউ পুরনো গল্পে হেসে উঠছিল, আবার কেউ চুপচাপ নিজের বাড়ি ও পরিবারের কথা ভাবছিল। এটি তাদের কাছে একেবারেই রুটিন মুভমেন্ট ছিল। তারা এরকম কাজ শত শতবার আগেও করেছে, কিন্তু তারা জানত না যে ঠিক সেই সময় কাছাকাছি পাহাড় আর ঘন জঙ্গলের আড়ালে মুখোশধারী জঙ্গিরা সম্পূর্ণ পরিকল্পনা করে অস্ত্র হাতে বসে আছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই এই শান্ত সকালটি ভারতের ওপর হওয়া সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণগুলোর একটিতে বদলে যেতে চলেছে। NSCN-K নামের বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা মুখে মাস্ক পরে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা সম্পূর্ণ কৌশলগত সুবিধাজনক অবস্থানে থেকে ভারতীয় সেনার প্রতিটি নড়াচড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। ভারতীয় সেনার কনভয় যখন টেকনোপল নিউ সামতাল রোডের একটি নির্জন বাঁকে পৌঁছায়, ঠিক সকাল 8:15 একটি শক্তিশালী IED বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে সবচেয়ে আধুনিক সেনাবাহিনীর ট্রাকটি মুহূর্তের মধ্যেই আগুনের গোলায় পরিণত হয়। ট্রাকের পেছনে বসে থাকা সেনারা কিছু বোঝার আগেই চারদিক থেকে NSCN-K জঙ্গিরা রকেট লঞ্চার দিয়ে হামলা শুরু করে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। যে এলাকাটি কিছুক্ষণ আগেও স্বর্গের মতো সুন্দর ছিল, তা কালো ধোঁয়া আর আর্তচিৎকারে নরকে পরিণত হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে পেছনের ট্রাকগুলো না সামনে এগোতে পারে, না পেছনে ফিরতে পারে। পাহাড়ের উচ্চতার সুবিধা নিয়ে জঙ্গিরা সেনাদের কিল জোনে ফাঁদে ফেলে একযোগে আক্রমণ চালায়। পরিস্থিতি পুরোপুরি বিপক্ষে থাকা সত্ত্বেও ভারতীয় সেনারা পাল্টা গুলি চালাতে শুরু করে। এই পাল্টা আক্রমণে সঙ্গে সঙ্গে এক জঙ্গি নিহত হয় এবং বাকিরা পালিয়ে ভারত মিয়ানমার সীমান্ত পার হয়ে যায়। এই চান্দেল হামলায় ভারতীয় সেনাবাহিনী ৮৮ জন জওয়ানকে হারায় এবং ১৫ জন গুরুতর আহত হন। গত ৩০ বছরে উত্তর পূর্ব ভারতে সেনাবাহিনীর ওপর এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ, যেখানে একদিনেই এত সেনা শহীদ হন। এই হামলার খবর দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সারা দেশে ক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে হামলার দৃশ্য জনসাধারণের রাগকে চরমে পৌঁছে দেয়। ভারত এতটাই ক্ষুব্ধ হয় যে এর জবাবে এমন কিছু করতে যাচ্ছিল যা ভারতের পুরনো প্রতিরক্ষামূলক নীতিকে সম্পূর্ণ বদলে দেয়। ভারতীয় সেনা শত্রুর ঘরে ঢুকে তাদের হত্যা করে ১৮ জন শহীদের বদলা নিতে প্রস্তুত হয়। এটাই হলো অপারেশন হট পারস্যুটের গল্প, যা পরবর্তী সময়ে উরি সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক ও অপারেশন সিন্দুরের মতো কঠোর অভিযানের ভিত্তি তৈরি করে। ৪ জুন ২০১৫ হামলার জবাবে ভারত কিভাবে অপারেশন হট পারস্যুট চালায় তা জানার আগে বুঝতে হবে কেন NSCN-K ভারতীয় সেনার কনভয় হামলা করেছিল। আসলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল সবসময় সংবেদনশীল ও জটিল। এই অঞ্চল চীন, বাংলাদেশ, ভুটান ও মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে। ঘন জঙ্গল, উঁচু পাহাড় ও দুর্গম ভূপ্রকৃতি এই এলাকাকে দশকের পর দশক বিদ্রোহের হটস্পটে পরিণত করেছে। এখানে নাগা, মিজো, মেইতেই সহ বহু জাতিগোষ্ঠী রয়েছে, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। নিজেদের দাবির কারণে তারা সহজেই অরক্ষিত ভারত মিয়ানমার সীমান্ত পার হয়ে গিরিলা হামলা চালাত এবং আবার মিয়ানমারে গিয়ে লুকিয়ে পড়ত, যেখানে ভারতীয় বাহিনীর পক্ষে পৌঁছানো কঠিন ছিল। ভারত মিয়ানমার সীমান্ত ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ এবং ফ্রি মুভমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী স্থানীয়রা ভিসা ছাড়াই ১৬ কিলোমিটার পর্যন্ত যেতে পারত। এই গোষ্ঠীগুলো বিদেশি সহায়তাও পেত, অস্ত্র ও প্রশিক্ষণের আকারে। এই গোষ্ঠীগুলোর মধ্যে একটি ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা NSCN-K, যা ১৯৮০ সালে আইজ্যাক চিশু, থুইঙ্গালেং মুইভা ও SS খাপলাং একসঙ্গে গঠন করেছিলেন। তারা নাগা জনগণের জন্য একটি স্বাধীন নাগাল্যান্ড চেয়েছিলেন, যার মধ্যে মণিপুর, আসাম, অরুণাচল ও মিয়ানমারের কিছু অংশ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। ১৯৮৮ সালে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে NSCN দুটি ভাগে বিভক্ত হয়, NSCN-IM ও NSCN-K। NSCN-K এর নেতৃত্বে ছিলেন SS খাপলাং, যিনি নিজে মিয়ানমারের হেমি নাগা সম্প্রদায়ের মানুষ। এই গোষ্ঠী মূলত মিয়ানমার থেকে পরিচালিত হতো। NSCN-K দীর্ঘদিন ভারতীয় সেনার ওপর হামলা চালিয়েছে। ২০০১ সালে তারা ভারত সরকারের সঙ্গে একটি সিজ ফায়ার চুক্তি স্বাক্ষর করেন। এই যুদ্ধবিরতি প্রায় ১৪ বছর চলে, কিন্তু মার্চ ২০১৫-তে খাপলাং এটি ভেঙে দেন। এরপর এপ্রিল ২০১৫-তে NSCN-K আরও ৮টি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মিলে UNLW
AUF নামে জোট গঠন করে। এরপর মে 2015-তে নাগাল্যান্ড ও অরুণাচলে হামলায় 11 জন ভারতীয় সেনা শহীদ হন। কিন্তু NSCN-K এখানেই থামেনি। 4 জুন 2015 মণিপুরের চান্ডেলে 6ষ্ঠ ডোগরা রেজিমেন্টের কনভয় হামলায় 18 জন সেনা নিহত হন। এই 3টি হামলার পর ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক ডাকেন, যেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট বলা হয়, হামলার পেছনে NSCN-K ও তাদের সহযোগীরা ছিল এবং তাদের প্রশিক্ষণ শিবির মিয়ানমারে অবস্থিত। চীনের দিক থেকে অস্ত্র সরবরাহের কথা উঠে আসে। ভারত বুঝতে পারে কৌশলগত সংযমকে জঙ্গিরা দুর্বলতা ভাবছে, তাই সিদ্ধান্ত হয় এবার শত্রুকে তার নিজের ভাষায় জবাব দেওয়া হবে। এর ফলেই অনুমোদন পায় অপারেশন হট পারসিউট। এই মিশন সফল করতে এমন সৈন্য দরকার ছিল যারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং শত্রুদের ঘরে ঢুকে সেটা ধ্বংস করতে পারে। এমন কঠিন কাজের জন্য ভারতের সেনাবাহিনীর সবচেয়ে বিপজ্জনক এবং বিশেষ ইউনিট 21 পারা স্পেশাল ফোর্সকে বেছে নেওয়া হয়। 21 পারা SF-কে জঙ্গলে যুদ্ধ আর গোপন অপারেশনের এক্সপার্ট হিসেবে দেখা হয়। এই ইউনিটটা গত 20 বছর ধরে উত্তর পূর্বে মোতায়েন আছে, আর ওই অঞ্চলের সব ইউনিট যারা বিদ্রোহের সমস্যায় পড়েছে তাদের সঙ্গেও কাজ করেছে। এটা পূর্ব কমান্ডের এলিট কুইক রেসপন্স ফোর্স হিসেবেও কাজ করে। এই ব্যাটালিয়নের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের জম্বু নেটওয়ার্ক, কারণ বেশিরভাগ অফিসার আর সৈন্যই উত্তর পূর্ব ভারতের লোক, তাই স্থানীয় ভাষা, সংস্কৃতি আর ভূতত্ত্ব ভালো করেই জানে। কয়েক মিনিট খুব দ্রুত কেটে গেছে, কোনো রকম মজা ছাড়া আগ্রহ হারিয়ে গেছে। এই ইউনিটের প্রতীক হল ওয়াগনাগ, যা মারাঠা সাম্রাজ্যের মহান ছত্রপতি শিবাজী মহারাজের প্রিয় অস্ত্র এবং ভারতের গৌরবময় ইতিহাসের প্রতীক। এই অপারেশনের জন্য 21 পারা SF-এর সেরা 71 জন প্রশিক্ষিত কমান্ডো বাছাই করা হয় এবং তাদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয় মিশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নেক্টার সানজানেকে। অস্ত্রোপচারটির নাম রাখা হয় অস্কার ডেল্টা, যাতে তার পরিচয় গোপন রাখা যায়। অপারেশনের গুরুত্ব এখান থেকেই বোঝা যায় যে কিছু দিল্লি বিমানবন্দর থেকে দক্ষিণ সুদানের জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে উচ্চদক্ষ সৈনিকদের বড় একটা অংশ ডাকা হয়েছে। এইভাবে 70 জন দক্ষ কমান্ডো নিয়ে একটা বিশেষ দল তৈরি করা হয়েছে, যার প্রতিটা সৈনিক চোখের পলকে শত্রুদের ধ্বংস করতে পারত। এখন দরকার ছিল একদম নিখুঁত পরিকল্পনা, সজ্জিত করার জন্য সঠিক আঘাতের। ফয়সালা হয়েছিল পুরো আক্রমণের সময়টা ছল কৌশলটা ব্যবহার করা হবে। অপারেশনের সময় কমান্ডোদেরকে স্পেশাল ফোর্সের পোশাক পরানোর বদলে 12 বিহার ব্যাটালিয়নের সাধারণ ইনফ্যান্ট্রি ইউনিফর্ম পরানো হয়েছে, যেটা এখানকার সীমানায় মোতায়েন আছে। এটা করা হয়েছে যাতে কেউ সীমানার কাছে তাদের দেখে বুঝতে পারে যে ওরা সাধারণ সৈনিক যারা রাইডে গেছে। এখন দূরে বিদ্রোহীদের ক্যাম্প ছিল, তাই স্কাউট টিমকে এগোবার আগে পুরো এলাকা চেক করতে হলো। স্কাউট টিম চুপচাপ এগোতে লাগলো। নাইট ভিশনে দেখা গেল দূরের রিজে ছোট বড় ঘর আর শেড আছে, সেখানে বিদ্রোহীরা বিশ্রাম নিচ্ছে আর কিছু গার্ড বক্সটা পাহারা দিচ্ছে। স্কাউটরা ফিরে এসে টিম লিডারের কাছে রিপোর্ট করলো মিশনটা খুবই কঠিন হবে, কারণ ক্যাম্পগুলোতে পৌঁছানোর একটাই রাস্তা ছিল যেটা নজর এড়িয়ে যেতে পারা যেত। একটা বড় পাথরের ওপর উঠতে হতো, তারপর আক্রমণ করে আবার একই পথ দিয়ে ফিরতে হতো। প্রায় 2 দিনের গরম গর্জন ঝঞ্ঝাটে কষ্টের মার্চিংয়ের ক্লান্তি সত্ত্বেও কমান্ডোরা ঠিক করল এই চ্যালেঞ্জিং পথেই এগোবে, যাতে তারা জঙ্গিদের চোখে ধরা না পড়ে। টিম লিডার শেষ মুহূর্তে তার টিমকে 2টা ছোট গ্রুপে ভাগ করে দিয়েছিল। ঠিক তেমনিভাবে সে তার টিমকে 2 ভাগে ভাগ করে ফেলেছিল। 2টা গ্রুপ ক্যাম্পে ঢুকে সরাসরি আক্রমণ করবে আর আরেকটা ছোট গ্রুপ বাইরের একটা রিং তৈরি করবে, যাতে কোনো বিদ্রোহী পালাতে না পারে। 9 জুন রাত 12টার মধ্যে পুরো দলটা পাথরের নিচে এসে পৌঁছেছিল। এই ঢালটা প্রায় 600 মিটার উঁচু, যেখানে ওঠা মানে যেন মৃত্যুর সঙ্গে খেলা। এখান থেকেই অপারেশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্ব শুরু হওয়ার কথা ছিল। বিদ্রোহীদের ক্যাম্পে পৌঁছানোর আগেই হঠাৎ তাদের গুলির আওয়াজ শোনা গেল। কিছু বিদ্রোহী গুলি চালাতে চালাতে পাহাড়ের ধারে এসে পৌঁছল। শত্রু আসতে দেখে কমান্ডোরা পাথরের মতো স্থির হয়ে গেল। অনেক সৈনিক ভাবছিল বিদ্রোহীরা তাদের দেখে ফেলেছে নাকি আর তাদের মিশন ব্যর্থ হবে, কিন্তু আসলে এমন কিছু হয়নি। বিদ্রোহীরা শুধু ক্যাম্পটা সুরক্ষিত রাখতে রুটিন পেট্রোলিং করছিল। বিদ্রোহীরা রাত প্রায় 2টা পর্যন্ত নিয়মিত গুলি চালানো বন্ধ করল, তারপর আরাম করে গান গাইতে লাগলো আর ক্যাম্পে ফিরল। কিন্তু কমান্ডোগুলো সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ নিল না, ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। কমান্ডার ঠিক সকাল 4টায় সুযোগ পেলেন আর পাহাড়ের চূড়ায় তাদের শেষ আক্রমণ স্থাপন করলেন। কমান্ডোগুলো নাইট ভিশন চশমা দিয়ে নিচে তাকালে বিদ্রোহীদের ক্যাম্প স্পষ্ট দেখতে পেল। এখন অপারেশন সবচেয়ে নাজুক আর ঝুঁকিপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। কমান্ডোরা ধীরে ধীরে তাদের লক্ষ্যগুলো
সেক্টরগুলোতে এগোচ্ছে। সকালে প্রথম সূর্যের কিরণগুলো মাটিতে পড়তে শুরু করেছে, আর সেই সময় কমান্ডোরা একটা ক্যাম্পের খুব কাছে এসে পৌঁছেছে। ক্যাম্পে কিছু বিদ্রোহী এখনও গভীর ঘুমে, আর কিছু বিদ্রোহী সকালের নাশতা তৈরিতে ব্যস্ত। তারা একদম বুঝতে পারেনি যে চারদিকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে রেখেছে ভারতীয় কমান্ডোরা। প্রতিটি কমান্ডোর অবস্থান এতটাই নিখুঁত ছিল যে সে চোখ ঝাপটানো ছাড়াই সরাসরি লক্ষ্যবস্তুতে গুলি চালাতে পারত। কমান্ডোরা আগেই জেনে রেখেছিল বিদ্রোহীরা দিনে মাত্র দুবারই খায়। তাদের প্রথম খাবার সকাল 5টায় এবং দ্বিতীয় খাবার বিকেল 3টায়। সুতরাং এটা আগেই ঠিক ছিল যে শেষ আক্রমণ তাদের প্রথম খাবারের সময় হবে, যাতে করে দস্যুরা বন্দুক ধরবার সুযোগ না পায়। মিশনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নেকটার সঞ্জয়াম্বম গভীর শ্বাস নিয়ে হাতের হালকা অঙ্গভঙ্গিতে আক্রমণ দলকে আক্রমণ করতে বলে। এরপর প্রথম রকেট লঞ্চারগুলো ব্যবহার করা হয়, আর রকেটগুলো লক্ষ্যবস্তুতে ছুড়ে দেওয়া হয়। চোখ ঝাপটা দেওয়ার আগেই ক্যাম্পের 2টা প্রহরী পোস্ট আগুনের গোলায় পরিণত হয়, আর পাহারায় থাকা 6 জন বিদ্রোহী মুহূর্তেই মাটির নিচে চলে যায়। রকেটের বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো জমি কেঁপে ওঠে। বোমার শব্দ শুনেই বিদ্রোহীদের শিবিরে হইচই পড়ে যায়। উগ্রবাদীরা বুঝতে পারে তারা আক্রমণের মুখে, কিন্তু তারা সামলানোর আগেই ভারতীয় কমান্ডোরা আক্রমণ শুরু করে। স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছোড়া হয় শিবিরের উপর, আর উগ্রবাদীরা গুলির আঘাতে ধরা পড়ে যায়। যারা বিদ্রোহী ছিল, যারা ঘুমিয়েছিল, তারা চিরতরে ঘুমিয়ে পড়ল। বন্দুকের ম্যাগাজিন ফাঁকা হতেই নতুন গুলি ভর্তি করা হলো। এভাবেই একটার পর একটা ম্যাগাজিন ফাঁকা হয়ে গেল। বিদ্রোহীরা একদমই এমন এক ব্যাপক হামলার জন্য তৈরি ছিল না। তারা এখানে ওখানে দৌড়াতে লাগলো, কিন্তু ভারতীয় কমান্ডোদের গুলিগুলো তাদের খুঁজে পেয়ে গেল। ভারতীয় সৈন্যদের আক্রমণ এত দ্রুত আর নিখুঁত ছিল যে প্রথম শিবিরটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল। আর কতজন দুষ্কৃতী এসে জমায়েত হলো। এবার ভারতীয় সৈন্যরাও অন্য শিবিরটা লক্ষ্য করতে শুরু করল, কিন্তু এখানে একটা বড় ঝামেলা অপেক্ষা করছিল তাদের জন্য। গোয়েন্দা রিপোর্টে কোথাও বলা হয়নি যে ওই শিবিরের ভেতরেও বাংকার আছে। বিদ্রোহীরা ক্যাম্পের ভেতরে সৈন্যদের স্টাইলে গভীর খোঁড়া বাংকার বানিয়েছিল, আর সেখান থেকে তারা অটোমেটিক বন্দুক দিয়ে পাল্টা গুলি চালানো শুরু করে। কমান্ডোরা একদম দ্বিধা ছাড়াই এগিয়ে চলে আর গুলি চালানো শুরু করে, আর চোখে পড়তেই তারা অনেক জঙ্গিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ভারতীয় কমান্ডোরা এখানে এমনভাবে ধ্বংস হলো যেন কোনো দানবকে গুজে মারা হয়েছে। চারদিকেই ধ্বংসের চিত্র দেখা যাচ্ছিল, মাটি আগুনে ঝলসে উঠেছিল। কমান্ডোগুলো মাত্র 40 মিনিটে এই অভিযান শেষ করে, আর এই সময়ে ওরা বিদ্রোহীদের 2টা ক্যাম্পের পুরো অবকাঠামো ধ্বংস করে দেয়, সাথে NSCN আর KYKL এর 38 জন জঙ্গিকেও মেরে ফেলে। এইভাবেই 4 জুন শহীদ হওয়া 18 জন সেনার বদলা নেওয়া হলো। এই পুরো অপারেশনটা ছিল সুইফট, একদম নিখুঁত আর মারাত্মক। আর সবচেয়ে বড় কথা, একটাও ভারতীয় সৈন্য আহত হয়নি। এদিকে বাকি বিদ্রোহীরা নিজেদের গুছিয়ে নেয়, প্রতিরক্ষা অবস্থান নেয়, আর ভারতীয় সৈন্যদের উপর গুলি চালানো শুরু করে। যেহেতু কমান্ডোগুলো তাদের লক্ষ্য সফলভাবে শেষ করেছে, আর তারা হিট অ্যান্ড রান প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, তাই টিম লিডার সঙ্গে সঙ্গে প্রত্যাহারের নির্দেশ দেয়। কমান্ডোদের দল আবার একদম ঝকঝকে তাল মিলিয়ে জড়ো হলো এবং একই পাথুরে রাস্তা দিয়ে নিচে নামতে শুরু করলো। এবার ভারতীয় সৈন্যদের আবার নিরাপদে ভারতীয় সীমানায় প্রবেশ করতেই হবে, কিন্তু শত্রুর বাড়িতে ঢুকতে যত কঠিন, সেখান থেকে বের হতে তত কঠিন। গরম আর আর্দ্রতায় ট্রপিক্যাল জঙ্গল একেবারে শ্বাসরুদ্ধকর হয়ে উঠেছিল। তার উপর বিদ্রোহীরা তাদের উপর হামলা করতে পারত। এর পাশাপাশি জঙ্গলের সব জায়গায় IEDর ফাঁদ ছিল, আর ফিরে যাওয়ার সময় যদি একটা ভুল পদক্ষেপও হয়ে যায়, তাহলে পুরো মিশনের সাফল্য নষ্ট হয়ে যেতে পারত। কমান্ডোদের ক্লান্তিও চরমে ছিল, তবু তারা থামেনি এবং অনেক ঘন্টা হাঁটতে হাঁটতে তারা ভারত মায়ানমার সীমান্তে পৌঁছায়। যেই মুহূর্তে ওরা ভারতীয় সীমান্তে পৌঁছালো, কমান্ডার তার রেডিও চালু করল। লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে জানানো হলো অপারেশন শেষ। যারা হান্টারদের ধরে রেখেছিল তাদের মধ্যে কিছু কমান্ডোকেও সীমান্ত পেরোনোর আগে ছাড়া হলো। এদিকে ভারতীয় বিমান বাহিনীর কিছু MI-17 হেলিকপ্টার ভারতীয় সীমান্তে স্ট্যান্ড বাইয়ে ছিল, যাতে কোনো সমস্যা হলে কমান্ডোগুলোকে দ্রুত সরিয়ে নেওয়া যায়। কিন্তু অপারেশনটা পুরোপুরি সফল হয়েছিল, তাই ভারতের সাহসী কমান্ডোরা ভারতীয় সীমানায় প্রবেশ করে স্ট্যান্ড বাই রাখা একই হেলিকপ্টারে চড়ে তাদের সদর দপ্তরে ফিরে আসে। অপারেশন শেষ হওয়ার পর ভারতের সরকার থেকে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হয় যে গতরাতে ইন্দো মায়ানমার সীমান্তের কাছাকাছি NSCN-K বিদ্রোহীদের একটা ক্যাম্পে হামলা চালানো হয়েছে, যেখানে তাদের 2টা ক্যাম্প পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইকের খবর ছড়িয়ে পড়তেই সেটা বিশ্বের সব খবরের কাগজ আর নিউজ চ্যানেলগুলোতে আলোচনার বিষয় হয়ে গেল। ভারতের সাহসী কমান্ডোরা ভারতীয় সীমানায় ঢুকে সেই একই হেলিকপ্টারগুলোতে চড়ে দ্রুত তাদের সদর দপ্তরে ফিরে এলো। বিশ্ব দেখল কিভাবে ভারত মিলিটেন্সির বিরুদ্ধে সীমানা পেরিয়ে বড় একটা অপারেশন
অর্জন করতে পারে। এর সাথে ভারতীয় সেনাবাহিনীও বলেছে যে আমরা শান্তি চাই, কিন্তু যদি শান্তি প্রতিষ্ঠার জন্য সীমান্ত পার হতে হয় তাহলে আমরা পিছপা হব না এবং জঙ্গিদের এমন জবাব দেব। তবে মায়ানমার সরকার এইসব সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করেছে এবং বলেছে ভারতীয় বাহিনী তাদের জমিতে ঢোকেনি। এই ঘটনা সীমান্তে অথবা ভারতের পাশে হয়েছে। তবে বলা হয় ভারত মায়ানমারের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি নিতে চায়নি, তাই এনএসএ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আর এমইএ আগেই মায়ানমার সরকারের কাছে এই অপারেশনের কথা জানিয়েছিল, কিন্তু মায়ানমার সরকার সরাসরি এই অপারেশনটা মেনে নিতে চায়নি, তাই তারা সার্জিক্যাল স্ট্রাইক করতে রাজি হয়নি। এনএসসিএনকে এই অপারেশনটা দেখে অনেক অবাক হয়েছিল, আর মায়ানমার সরকার যখন এই সার্জিক্যাল স্ট্রাইককে অস্বীকার করল তখন ওরাও এই স্ট্রাইককে মিথ্যা বলাটা শুরু করলো, যাতে পুরো পৃথিবীর চোখ থেকে এটা লুকিয়ে রাখা যায়। কিন্তু এই অপারেশনটাই ভারতের জন্য একটা বড় মাইল ফলক হয়ে গেল। এটাই ছিল সেই সার্জিক্যাল স্ট্রাইক যা 2016 সালের ইউরি সার্জিক্যাল স্ট্রাইকের, 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইকের আর 2025 সালের অপারেশন সিন্দুরের পথ প্রশস্ত করেছিল। এই অভিযানের সাফল্য এবং এতে প্রদর্শিত বীরত্বের জন্য প্যারা এসএফের ইউনিটকে 7টি প্রধান পুরস্কারে ভূষিত করা হয়েছিল, যার মধ্যে একটি কীর্তিচক্র, একটি শৌর্যচক্র এবং 5টি সেনা পদক অন্তর্ভুক্ত ছিল। এই সময়ে মিশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নেক্টার সঞ্জয় ইম্বামকে কীর্তিচক্রে ভূষিত করা হয়। অপারেশন হট পারস্যুটের কয়েক মাস পর 2015 সালের নভেম্বরে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এনএসসিএনকে একটি তন্ত্রবাদী সংগঠন হিসাবে ঘোষণা করে। তবে ভারত সরকার এনএসসিআইএমকে কোনো তন্ত্রবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেনি। 2017 সালে এসএস খাপলাংয়ের মৃত্যুর পর এনএসসিএনকে ধীরে ধীরে নির্মূলের পথে এগোতে শুরু করে এবং এখন মূল লক্ষ্য এনএসসিআইএম। এনএসসিআইএমের নাগাদের দাবি আলাদা, তারা বড় একটা নাগালিম চায়, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এনএসসিআইএমকে রাজনৈতিক সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে দেশের সীমানা ছাড়াই উত্তর পূর্বে স্থায়ী শান্তি আনা যায়। যদি তোমার অপারেশন হট পারস্যুটের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।